জয় গুরু। ভিডিওটিকে ক্লিক করার জন্য রিটায়নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন ভক্ত রমাশঙ্কর সিংহের কাহিনী। লিখেছেন ডক্টর অক্ষয় কুমার মিশ্র। আজকের নিবেদন ভক্ত রমাশঙ্কর সিংহের কাহিনী। রমাশঙ্কর সিংহ একসময় INTUCর আন্তঃরাষ্ট্রীয় শ্রমিক সংঘের প্রতিনিধিত্ব করেছিলেন। পরম দয়াল শ্রী ঠাকুর বা পরম দয়াল শ্রী ঠাকুরের সৎমন্ত্রে তার দীক্ষা এক বিচিত্র ঘটনা। বিহারের সারন জেলার পথারদি গ্রামে জন্মগ্রহণ করে এই তীক্ষ্ণ ধী সম্পন্ন যুবকের পারিবারিক যোগ রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সাথে ছিল। ডক্টর প্রসাদের দাদা মহেন্দ্র প্রসাদের তত্ত্বাবধানে তিনি ছাপড়ায় অধ্যয়ন করেছেন। মহেন্দ্রবাবুর গৃহ সারা দেশের নেতাদের মিলন ক্ষেত্র ছিল। রমাশঙ্কর তাদের মাধ্যমে দেশ সেবার শিক্ষা পেয়েছিলেন। স্কুলের শিক্ষা শেষ করে তিনি যখন পাটনার কলেজ জীবনে প্রবেশ করেন তখন নেতৃত্ব করার অবসর পেলেন। তীক্ষ্ণ বুদ্ধি ও কঠিন অধ্যবসায়ের দরুন তিনি বিহার প্রান্তীয় বিদ্যার্থী সংঘের সংস্থাপক হন। নিজের সংগঠনাত্মক শক্তির বলে বিহারের বিভিন্ন জেলায় সংঘের শাখা প্রশাখা খোলেন। ইতিমধ্যে বিহার পুলিশ তার নামে রাজনৈতিক ডাকাতির অপরাধ দেখিয়ে কাগজ তৈরি করে। একই রাতে কয়েকটি জেলার ডাকাতি করার রিপোর্ট তার বিরুদ্ধে আসলো, কিন্তু রমাশঙ্করের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ না থাকার জন্য পুলিশের সব প্রচেষ্টা ব্যর্থ হলো। কিন্তু ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হওয়ার পর পুলিশের হাত মজবুত হলো। একদিন দলবল নিয়ে পুলিশ রমাশঙ্করের গ্রামে হাজির হলো। তিনি তখন বাইরে বেড়াতে বেরিয়েছিলেন আর পুলিশের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। তার নামে ওয়ারেন্ট আছে শুনেই বললেন, তবে চলুন বাড়ি থেকে বিছানাপত্র নিয়ে যাই, আর দেরি করে লাভ কি। বাড়িতে পুলিশ বাহিনীর সকলকে যথাযোগ্য আসন প্রদান করে জল খাবারের ব্যবস্থা করতে ঘরের ভেতরে যান। থালা সাজিয়ে গরম হালুয়া ও কচুরি এসে গেল। পুলিশ তার কাছ থেকে এমন সম্বর্ধনার আশা করতে পারেনি। সবাই যখন নিশ্চিন্ত মনে জল খাবার খেতে ব্যস্ত, তখন রমাশঙ্কর পুলিশকে বোকা বানিয়ে ওখান থেকেই কেটে পড়লেন। বাড়ির লোকও জানতে পারল না। পুলিশ খুব খুঁজেও তার টিকি পেল না। ঘরের লোকের উপর দোষারোপ করল। ঘর থেকে বেরিয়ে নানা গ্রাম ও অঞ্চল পার হয়ে সন্ন্যাসীর বেশ ধারণ করে অবশেষে পাবনা সৎসঙ্গ আশ্রমে হাজির হন রমাশঙ্কর। তখন রাত অনেক, শ্রী ঠাকুরের ভোগ হয়ে গেছে। ভোলানাথ সরকারকে তিনি বললেন, গেস্ট হাউসে গিয়ে দেখেন তো নতুন কোনো লোক এসেছে কিনা। ভোলানাথ দা গেস্ট হাউসে গিয়ে দেখেন গেরুয়া পরা এক সন্ন্যাসী বারান্দায় বসে বিড়ি খাচ্ছে। সন্ন্যাসী, আপনি বলতে পারবেন কি ঠাকুরকে এখন কোথায় পাবো? আমি এখনই তার সাথে কথা বলতে চাই। সন্ন্যাসী জিজ্ঞেস করছে। ভোলানাথদা বললেন, অবশ্যই কথা হবে, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, আপনি বিশ্রাম করুন, সকালে কথা বলতে পারবেন। সন্ন্যাসী
মুখ ঘুরিয়ে নীরব হইলেন। ভোলানাথ দা ঠাকুরের কাছে ফিরে গিয়ে বললেন, একজন পরিব্রাজক সন্ন্যাসী এসছেন, আমি তাকে এখন বিশ্রাম করতে বললাম, আগামীকাল সকালে আপনাকে দর্শন করবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তার পরিচয় দিল কি, কোথা থেকে এসেছে কিছু বললে কি? ভোলানাথ দা বললেন, না, সে এখনই আপনার সাথে দেখা করতে চায়, মনে হলো ও আপনার সাথে যুক্তি করতে এসেছে। শ্রী ঠাকুর বললেন, ভোলানাথ দা ফিরে গিয়ে দেখেন সন্ন্যাসী আগের মতোই বসে আছেন, আর ঠাকুর তার সাথে কথা বলবেন শুনেই তিনি ভোলানাথ দাকে অনুসরণ করলেন। কারণ ঠাকুর বলেছিলেন, যান, যদি সে এখনো জেগে থাকে তাহলে বলুন, আমি এখনই তার সাথে কথা বলবো। তাই ভোলানাথ দা ফিরে গিয়ে সেই সন্ন্যাসীকে ডেকে আনলেন। সন্ন্যাসী ঠাকুর কথা বলবে বা বলতে রাজি আছে জেনে ভোলানাথকে অনুসরণ করতে লাগলেন। শ্রী ঠাকুর জিজ্ঞাসা করেন, কবে এসেছ? যেন তিনি তার প্রতীক্ষায় ছিলেন। সন্ন্যাসী সসম্ভবে শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম করেন আর একান্তে তার সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। শ্রী ঠাকুর হাসলেন আর ভোলানাথ দাকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। ভোলানাথ দা স্থান ত্যাগ করলেন। সন্ন্যাসী, তাহলে আপনি জানেন আমি কে? শ্রী ঠাকুর বলছেন, তুমি একজন রাজপুত, তাই না? ভয় মিশ্রিত চোখে সন্ন্যাসী বললেন, আপনি তো জানেন এখানেও পুলিশ আছে। শ্রী ঠাকুর বলছেন, পুলিশ সন্ন্যাসীকে খুঁজবে কেন? কিছুটা সন্দেহের দৃষ্টিতে শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে সন্ন্যাসী বললেন, আমি রমাশঙ্কর সিংহ। সরকার আমাকে জীবিত বা মৃত ধরে দিলে 20,000 টাকা পুরস্কার দেবে ঘোষণা করেছে। সেই জন্য আমি ছদ্মবেশ ধারণ করেছি। আমি বিহার, বাংলা নানা দিকে পালিয়ে আত্মগোপন করেছি। এখন আর কোথাও যাওয়ার আমার জায়গা নেই। শ্রী ঠাকুর বলছেন, তুমি কি করেছো? রমাশঙ্কর বলছে, আমি একটা দেশপ্রেমিক দলভুক্ত। ব্রিটিশ সরকারকে ভারত থেকে তাড়ানো আমাদের দলের উদ্দেশ্য। কিছুক্ষণ নীরব থাকার পর শ্রী ঠাকুর বললেন, এটাই কি শেষ কথা? রমাশঙ্কর বলছেন, আমাকে রক্ষা করুন। আপনি অবশ্য আমাকে রক্ষা করবেন। দেখেন ঠাকুর, ভারতের অবস্থা তো আপনি জানেন। চলে যাও বললেই ব্রিটিশ ছেড়ে চলে যাবে না। আমাদের বল প্রয়োগ করে ওদেরকে তাড়াতে হবে। সেজন্য সর্বদা তাদের নিয়ম ভেঙে থাকে। শ্রী ঠাকুর বললেন, কিভাবে কাজ করছো? রমাশঙ্কর বলছে, আমি টাকার দরকার হলে লুটপাট করি, ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটাই। শ্রী ঠাকুর বলছেন, তাতে অনেক নিরীহ লোক মারা যাবে। ট্রেনে এক বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে রমাশঙ্কর বললেন, আজ্ঞে হ্যাঁ, ওই ট্রেনে ব্রিটিশ অফিসাররা ছিল। আমাদের অন্য উপায় ছিল না। ওটা ভারতের জন্য এক দেশাত্মমূলক কাজ ছিল। শ্রী ঠাকুর বলছেন, ওই ট্রেনে অন্য লোকজন নিশ্চয়ই ছিল। রমাশঙ্কর নিজের মাথা চেপে ধরে বললেন, ওই বিষয়ে আর কিছু বলতে পারবো না। পুলিশ আমার সম্বন্ধে সব কিছু জেনে গেছে। আমার অন্য গতি নাই, আমাকে সাহায্য করুন। আমি কথা দিচ্ছি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আপনি আমার শেষ গতি। রমাশঙ্কর, এখানে আসার আগে আমি আপনার ঋত্বিক প্রমথদার কাছ থেকে কলকাতায় দীক্ষা নিয়ে এসেছি। আপনি আমার গুরু, বলছেন রমাশঙ্কর। শ্রী ঠাকুর বললেন, বোধহয় আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কিন্তু তোমাকে ধৈর্য, সাহস ও বিশ্বাস রাখতে হবে। রমাশঙ্কর বলছেন,
আপনি যা বলবেন আমি করব। শেষী ঠাকুর চিন্তিত হয়ে বললেন, তুমি দীক্ষা নিয়েছো? বললে। ঠাকুর বলছেন, তুমি বললে তুমি দীক্ষা নিয়েছো, যজন যাজন ও ইষ্টভীতি জেনে তা অভ্যেস করো তো। রমাশঙ্কর বললেন, আজ্ঞে না, আমি দীক্ষা নিয়েই ওই রাতে এখানে চলে এসেছি, কারণ কে একজন বলল আপনিই আমাকে রক্ষা করতে পারেন। প্রমথদা আমাকে ছাত্র হিসাবে জানেন, কিন্তু অন্য কথা কিছুই জানেন না। শেষী ঠাকুর বলছেন, ভালো কথা, নীতি নিয়ম এখন থেকে পালন করো, আজ রাত থেকেই। যদি কিছু বুঝতে না পারো তবে কাল কেষ্টদার কাছে বুঝে নিও। আর মনে রেখো, বিশ্বাসের সাথে যা শিখলে তা পালন করতে হবে। এখন গিয়ে বিশ্রাম করো, এরপর কি করতে হবে আমি কাল বলবো। পরের দিন সকালে রমাশঙ্কর যখন শেষী ঠাকুরের কাছে আসেন, সূর্যালোকে তার গেরুয়া বস্ত্র আরো ময়লা দেখা যাচ্ছিল, আর মাথার চুল অবিন্যস্ত ও দাড়ি অশোভন ছিল। শেষী ঠাকুর তার সাথে নিরালায় কথা বলবেন বলে সবাইকে চলে যেতে বললেন। রমাশঙ্কর তাকে ভক্তি সহকারে প্রণাম করেন। শেষী ঠাকুর বলছে, তুমি ধ্যান করেছো? রমাশঙ্কর বলছেন, আজ্ঞে হ্যাঁ, রাতের অধিকাংশ সময় ধ্যানেই কাটিয়েছি, আর এখন কেষ্টদার কাছ থেকে আসছি। এখন আমি বুঝতে পারছি নীতি নিয়মের গুরুত্ব এত কেন, কিন্তু টাকা না থাকায় আমি প্রণামই দিতে পারছি না। শেষী ঠাকুর বলছেন, জঙ্গল থেকে অন্তত ফুলও এনে দিতে পারো। 3টে নিয়ম খুব নিষ্ঠার সাথে পালন করা চাই, তাহলে আমার চেষ্টা তোমার সহায়ক হবে। আমি যা বলবো তা করতে প্রস্তুত তো? রমাশঙ্কর এগিয়ে গিয়ে শেষী ঠাকুরের চরণে প্রণাম করে সংকল্পবদ্ধ হলেন। শেষী ঠাকুর বলছেন, তবে গিয়ে এখন স্নান করো, চুল দাড়ি কামাও, নতুন কাপড়ের জন্য কেষ্টদার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাও। বিকেলবেলায় রমাশঙ্কর যখন ফিরলেন, তখন আর সন্ন্যাসী বলে কেউ চিনতে পারছে না। তার বুদ্ধিদীপ্ত চোখ দেখে বলবান, সাহসী ও শক্তিশালী পুরুষ মনে হচ্ছিল। শেষী ঠাকুর বললেন, খেয়েছ তো? রমাশঙ্কর মাথা নেড়ে সম্মতি জানালেন। শেষী ঠাকুর বলছেন, এখন সোজা একলা পাবনা পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করো। তাদের কাছে সবকিছু স্বীকার করো, কিছুই গোপন করবে না, বুঝলে তো? এ কথা শুনেই রমাশঙ্কর অপ্রতিভ হয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। শেষী ঠাকুর বলছেন, তোমাকে সাহায্য করার এইটাই একমাত্র উপায়। নীতি নিয়ম মেনে চলবে, ধ্যান করবে, প্রেমের সহিত যা পাবে প্রতিদিন সকালে নিবেদন করবে, আর যাদের সাথে সাক্ষাৎ হবে তাদের যথাসম্ভব সেবা করতে অবহেলা করবে না। অন্যরা তোমার মাধ্যমে পরমপিতাকে অনুভব করবে, আর তোমার কিছুই ক্ষতি হবে না। রমাশঙ্কর গুরুর মুখের দিকে তাকালেন আর ঘুরে গিয়ে রাস্তায় হাঁটা দিলেন। অনন্ত মহারাজ জিজ্ঞাসা করলেন, পুলিশের কাছে যাবে তো? শেষী ঠাকুর দৃঢ়ভাবে বললেন, অবশ্যই যাবে। শেষী ঠাকুর যথার্থ বলেছিলেন। ওই রাজনৈতিক সংগ্রামী হিমায়তপুর আশ্রম থেকে 4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করল। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সন্দিগ্ধ চিত্তে তার আত্মসমর্পণকে গ্রহণ করল, কারণ রমাশঙ্কর ভয়ঙ্কর চতুর ছিলেন যে পুলিশকে বোকা বানিয়ে আত্মগোপন করতে পেরেছে। তখন পর্যন্ত ধরা পড়ে নাই। বেশ কিছুদিন লাগলো তার পরিচয় সাব্যস্ত করার জন্য। তারপর এক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মারফত থাকা 10 জন সশস্ত্র পুলিশ দল পাটনা জেলে নেওয়া হলো। তার দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হলো এবং আশু বিচার ও দণ্ড ব্যবস্থা শুরু করা হলো। ইতিমধ্যে
শ্রী ঠাকুর আইনে অভিজ্ঞ ভক্তদের সাথে রমাশঙ্করের ব্যাপারে অবিলম্বে আলোচনা করেন। সব কিছু জানার পর তারা মত দিলেন যে এক্ষেত্রে রমাশঙ্করের মুক্তি পাওয়া অসম্ভব, আর দোষ গুরুতর হওয়ার জন্য তাদের হস্তক্ষেপে হিতে বিপরীত হতে পারে। আর তখনই শ্রী ঠাকুরের দৃষ্টি ভোলানাথ সরকারের উপর পড়ল, যিনি এই আইনজ্ঞদের মধ্যে ছিলেন না আর পৃথক জায়গায় বসেছিলেন, কিছু প্রয়োজনে লাগতে পারেন ভেবে। শ্রী ঠাকুর বলছেন, ভোলানাথ দা, আপনি রমাশঙ্করকে জেল থেকে মুক্ত করতে পারবেন। ভোলানাথ দা বলছেন, আমি পারবো কিভাবে? পুলিশ আমার দিকে তাকালেই আমার পেচ্ছাপ হয়ে যায়। শ্রী ঠাকুর বলছেন, তা সত্ত্বেও আমি বলছি আপনি এই কাজটা করতে পারবেন। উকিলরা ঠিক বলেছেন, আইনের দিক থেকে বিলম্ব হয়ে গেছে, কিন্তু একটি পবিত্র হৃদয়ের জন্য কিছুই বিলম্ব হয়নি। পরমপিতা আপনার সহায় হবে আর প্রেরণা দেবেন, কারণ রমাশঙ্কর প্রকৃতপক্ষে অনুতপ্ত। ভোলানাথ দার উপর এই গুরুদায়িত্ব এসে পড়ায় তিনি গম্ভীর হয়ে পড়লেন। নীরবে তিনি স্থান ত্যাগ করে চলে গেলেন। আর এই প্রথম ওই দিন রাতে শ্রী ঠাকুরের মশারি খাটাতে উপস্থিত থাকতে পারলেন না। পরের দিন সকালে ভোলানাথ দা চিন্তান্বিত মুখে শ্রী ঠাকুরের কাছে উপস্থিত হলেন। তিনি শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, আপনি এখনো কি বলেন যে আমি ওই কাজটা করতে পারবো? শ্রী ঠাকুর অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, আমি হাজারবার বলছি আপনি এই কাজটি করতে পারবেন, শুধু শুরু করে দেন, দেখেন কি সব হচ্ছে। রমাশঙ্করকে চিঠি লিখে জানিয়ে দেন যে আপনি ওর জন্য ওকালতি করছেন আর আপনি বিহার চলে যান। ভোলানাথ দা বিহারের সাথে পরিচিত ছিলেন না। গুরুর আজ্ঞা শিরোধার্য করে রাজেন্দ্রনাথ মজুমদারের সাথে সমস্তিপুর, মুজফ্ফরপুর হয়ে একদিন পাটনায় এসে পৌঁছান। পুলিশের সাথে দেখা করেও কাজের কোনো সুবিধা হয়নি, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এই কাজে লেগে থেকে পরিশেষে বিহারের অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি মিস্টার ব্রুসের অফিসে পৌঁছান রমাশঙ্করের পক্ষ নিয়ে। তিনি খ্রিস্টান ও হিন্দুদের উদাহরণ দিয়ে এমন সব যুক্তি পেশ করলেন যে অধিকর্তাদের কাবেজ করে ফেললেন। মিস্টার ব্রুস নিজের বুদ্ধি ও কর্মদক্ষতার ফলস্বরূপ ডিআইজির মতো গরিমাময় পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তাকে সহজে কেউ বোকা বানাতে পারত না। পরিস্থিতিকে সামলানো আর লোক চেনার অসম্ভব ক্ষমতা তাঁর ছিল। মিস্টার ব্রুস বলছেন, তোমার উদ্দেশ্য কি? তুমি বাঙালি আর রমাশঙ্কর বিহারি। তুমি একজন ভালো ধর্মপ্রাণ ব্যক্তি, কিন্তু রমাশঙ্কর একজন অপরাধী। এমন লোক তোমার কি উপকার করবে? ভোলানাথ সরকার অকপটভাবে বললেন, আমরা সকলে পরম পিতার সন্তান নয় কি? রমাশঙ্কর ঠাকুরের শিষ্য বলেই আমার কাছে গুরুত্বপূর্ণ। ও আমার ছোট ভাই। সময়ের অভাবে সে খারাপ রাস্তায় চলে গিয়েছিল, এতে আপনি সম্মত হবেন। কিন্তু রমাশঙ্কর এখন পাল্টে গেছে। সে কুসংস্কার মুক্ত হয়েছে। নিজের ভুলকে শুধরে নিয়ে ভবিষ্যতে সর্বোচ্চ আদর্শের সেবা করা এখন তার একমাত্র ইচ্ছা। আন্তরিকতার সাথে বহু পারিবারিক ঘটনার উল্লেখ করে ভোলানাথ দা ব্রিটিশ ন্যায় ব্যবস্থা ও ক্ষমাশীলতার উপর আস্থা প্রকট করলেন। মিস্টার ব্রুস তার ব্যবহারে খুব খুশি হয়ে ভোলানাথ দাকে কথা দিলেন যে তিনি এই কেস অনুধ্যান করবেন। তিনি জেল পরিদর্শন করে ওখানকার অধিকর্তাদের সঙ্গে আলোচনা করলেন আর যে প্রহরীদের সাথে রমাশঙ্করের ব্যক্তিগত সম্পর্ক ছিল তাদের সাথেও আলাপ করলেন। তাদের রিপোর্ট অনুকূল ছিল। রমাশঙ্কর নম্র স্বভাব ও প্রশান্ত ভাব সম্পন্ন হয়ে প্রহরী তথা অন্য কয়েদিদের
সেবা দেওয়ার দরুন জেলের ভেতরে একটা অনুকূল ধারণা সৃষ্টি হয়েছিল। চুম্বকের মতো কয়েদিরা তার দিকে আকৃষ্ট হয়েছিল। পারস্পরিক শত্রুতা ভুলে গিয়ে তারা সহজে নম্র হয়েছিল। ভোলানাথ দা তার যুক্তিতে সঠিক ছিলেন, তা প্রতীতি হচ্ছিল। এই কয়েদি, যার প্রশংসা সবাই করল, সন্ত্রাসবাদী বলে কোনো প্রমাণ পাওয়া গেল না। রমাশঙ্করের ইতিমধ্যে আমূল পরিবর্তন হয়ে তিনি নতুন মানুষ হয়ে গেছেন। প্রতিদিন বিকেলে ভোলানাথ দা গোয়েন্দা বিভাগের বাইরের অফিসে উপস্থিত থাকতেন। বেশ কিছুদিন অপেক্ষা করার পর তার ডাক পড়ল, আর মিস্টার ব্রুস তাকে সমাদরে অফিসে বসালেন। তিনি বললেন, মিস্টার সরকার, আমি আপনাকে বিশ্বাস করছি। রমাশঙ্করের বিষয়ে অনুসন্ধান করে আমি এক অনুকূল সিদ্ধান্ত গ্রহণ করেছি। যদি শুধু আমাকে ভার দেওয়া হয় তবে আমি মার্জনার সপক্ষে মত দেব। দুর্ভাগ্যবশত আমার সহকর্মীরা দণ্ড সংহিতার গর্হিত অবমাননাতে সম্মতি দেবেন না। ভোলানাথ দা বললেন, আপনার সহকর্মীদের সাথে আমাকে কথা বলার অনুমতি দিয়ে দেন, আমি অবশ্যই তাদের ভাবনার পরিবর্তন ঘটাতে পারব। মিস্টার ব্রুস স্মিত হেসে বললেন, তারা কিন্তু আমার মতো দরদি ও খোলা মনের লোক নন। ভোলানাথ দা বলছেন, তবু দয়া করে একবার তাদের সাথে কথা বলার অবকাশ আমাকে দিন। মিস্টার ব্রুস তার রিপোর্ট দেখতে দেখতে চিন্তান্বিত হয়ে বললেন, ঠিক আছে, আগামীকাল সন্ধ্যা 7:30টায় আমাদের সিআইডি ক্লাবে আসুন। সিআইডি ক্লাবের সুরক্ষা কর্মী ভোলানাথ দাকে একটি কার্পেট বিছানো ঘরে পৌঁছে দিল, যেখানে মিস্টার ব্রুস তার সহকর্মীদের সাথে বসে আলাপ করার সাথে সাথে মদ্যপান করছিলেন। মিস্টার ব্রুস এগিয়ে এসে ভোলানাথ দার হাত ধরে প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দিলেন। তাদের মধ্যে একজন ভারতীয় ছিলেন, যিনি অপরাধ মনস্তত্ত্ববিদ। পরিচয় পর্ব শেষ হলে মিস্টার ব্রুস বললেন, আমরা তোমার কথা শুনতে প্রস্তুত। এরপর নিজের স্থান গ্রহণ করার সাথে সাথে ভোলানাথ তাকে স্থান গ্রহণ করতে বললেন। আমি রমাশঙ্করের পক্ষে কিছু বলতে এসেছি, এটুকু বলেই ভোলানাথ দা বিস্মিত হলেন। যে শব্দটা যেন তার বলে মনে হলো না। তিনি বুঝতে পারলেন স্বয়ং শ্রী ঠাকুর তার কণ্ঠে বিরাজমান হয়ে যুক্তি প্রদর্শন করছেন। ভোলানাথ দা বলছেন, এই মুহূর্তে আপনারা রমাশঙ্করের চেয়ে বড় অপরাধী। ভারতীয় মনস্তত্ত্ববিদ বলছে, তুমি জানো তো তুমি এখন কোথায়? ভোলানাথ দা বলছেন, হ্যাঁ আমি তা জানি, আর আমার অভিযোগ আমি প্রমাণ করে দেব। তার কাছের লোক থেকে শুরু করে প্রত্যেক অফিসারকে গোয়েন্দা বিভাগে কার্যকালের সময় জিজ্ঞাসা করলেন। কেউ বলল 8 বছর, কেউ বলল 12 বছর, আর কেউ বলল 6, 15, এমনকি কারো 2 বছর হয়েছে বলে উত্তর দিলেন। এই কয়েক বছর ধরে আপনাদের মস্তিষ্ক হত্যা, চুরি ডাকাতি, বলাৎকার, অপহরণ, ষড়যন্ত্র ইত্যাদি যুক্ত ছিল। আপনারা কি জানেন ওইসব আপনাদের মনের উপর কি প্রভাব এনেছে? এখানে উপস্থিত ভারতীয় মনস্তত্ত্ববিদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোলানাথ দার ওই প্রশ্নে ভয়ঙ্কর চাউনিতে মৌন হয়ে চেয়ে থাকলেন। ভোলানাথ দা বলছেন, না আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমাদের তপবন স্কুলের যে কোনো 12 বছর বয়সের ছেলেও এর উত্তরটা জানে। আপনারা যা দেখেন, শোনেন, অনুভব করেন বা চিন্তা করেন, তা আপনাদের মস্তিষ্কে একটা স্থায়ী দাগ সৃষ্টি করে।
তার স্বরের মধ্যে সহজ আত্মীয়তা ভাব প্রকাশ পেল। তিনি আবার বলতে লাগলেন, শ্রী ঠাকুরকে পাওয়ার আগে আমি ইন্স্যুরেন্স এজেন্ট ছিলাম। একদিন ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় কাছে স্বল্প পোশাক পরিহিতা একটি মেয়ের স্তনের অধিকাংশ দেখতে পাই। আমি একবার চেয়ে লজ্জায় চোখ ঘুরিয়ে নিলাম। আপনি জানেন কি এর প্রভাব আমার উপর কি হয়েছিল? এই ঘটনার কয়েক মাস পর রাতে স্বপ্নে ওই মেয়েকে আমার বাহুবন্ধনে দেখেই আমার স্বপ্নদোষ ঘটল। এখন আপনারা সকলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এমন কুৎসিত বিষয় নিয়ে লিপ্ত আছেন। অন্যদের ওইসব অপরাধ কর্ম সেই জন্য আপনাদের মস্তিষ্কে অঙ্কিত হয়ে আছে। তার অন্যথা হবে বা কেমন করে? কিন্তু রমাশঙ্কর তার প্রতিটি অসৎ চিন্তা, বাক্য, কর্ম ক্ষেপণ করে অনুশোচনার সহিত দোষ স্বীকার করেছে। তাই তার মন ও আত্মা পরিশুদ্ধ হয়ে পবিত্র হয়ে গেছে। তার হৃদয়ে ওসব আর নেই। গভীর বিশ্বাস নিয়ে তিনি কিছুটা পিছিয়ে গিয়ে সামনে দাঁড়ানো অফিসারদের দিকে তাকিয়ে বললেন, মহাশয়গণ, আমি তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে বলছি না, কিন্তু সে যখন নিজেকে পাল্টাতে এত ব্যগ্র, কারাগারে তার সহায়ক হবে না, আর সে কারাগার থেকে আপনাদের সাহায্য করতে পারবে না। ঠাকুর তার মতো বহু লোককে পাল্টাতে পেরেছেন। এসব ঘটনার রিপোর্ট বাংলার অফিস ফাইলে আছে। রমাশঙ্কর স্বতঃপ্রবৃত্তভাবে আত্মসমর্পণ করেছে। তার যে পরিবর্তন হয়েছে মিস্টার ব্রুস আপনাদের সে বিষয়ে নিশ্চয়ই অবগত করাবেন। মহাশয়গণ, খ্রিস্টান ক্ষমাবিধান ও ব্রিটিশ ন্যায় বিধান অনুসারে আমি রমাশঙ্করকে তার আধ্যাত্মিক পদপ্রদর্শকের হাতে সমর্পণ করতে আবেদন করছি। কি বললেন? না মহাশয়গণ, খ্রিস্টান ক্ষমাবিধান ও ব্রিটিশ ন্যায় বিধান অনুসারে আমি রমাশঙ্করকে তার আধ্যাত্মিক পথপ্রদর্শকের হাতে সমর্পণ করতে আবেদন করছি। এটুকু বলার পর ভোলানাথদা অসহায়ভাবে কেঁদে ফেললেন এবং সম্মুখে থাকা মুখগুলির দিকে তাকালেন। তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না। এক পৃথলোকার ইংরেজ ধীরে মাথা নেড়ে বললেন, আমি নিশ্চয়ই বলবো এটা এক অভিনব আবেদন, কিন্তু আপনাদের ঠাকুর যে আশ্চর্যজনক পরিবর্তন আনার কথা বলছেন তা সুদূর পরাহত। ভোলানাথদা বলছেন, মহাশয়, আপনারা শুধু তদন্ত করুন, আপনার অফিস রেকর্ড দেখুন। আমি যা বলেছি সেসব যে সত্য দেখলেই জানতে পারবেন। সাহসী আর উচ্চ আদর্শ সম্পন্ন মানুষ ভারত চায়। এটাও আপনাদের ইচ্ছানুসারে হবে। যদিও রমাশঙ্কর তার গুণকে খারাপ কাজে লাগিয়েছিল, এখনো সেসব তার কাছে আছে। সে কত বড় মহৎ লোক হয়ে যাবে আপনারা ভাবতে পারছেন না যদি আপনি তাকে আমাদের হাতে সমর্পণ করেন। বহু লোক অনুভব করবে যে আপনারা প্রতিশোধ পরায়ণ নন। তারা আপনাকে আশীর্বাদ করবে আর আপনাদের জন্য কাজ করবে। অল্প সময়ের জন্য এটা চেষ্টা করে দেখা যাক, এই আমার প্রার্থনা। ভোলানাথদা হাত জোড় করে মাথা নত করলেন এবং তাদের উত্তরের অপেক্ষায় নীরব রইলেন। মিস্টার ব্রুস সদয় হয়ে বললেন, তোমার আবেদন শেষ হলো কি? ভোলানাথদা বলছেন, আজ্ঞে হ্যাঁ, আমার কথা শেষ হয়েছে। মিস্টার ব্রুস বললেন, তাহলে বাইরে অপেক্ষা করতে কিছু মনে করবেন না, কারণ আমরা আইনে যে বিভিন্ন দিক আছে সেই বিষয়ে আলোচনা করব। ভোলানাথদা ঘর থেকে বেরিয়ে গেলেন ধীরভাবে, দরজা বন্ধ করে।
প্রচণ্ড ঘাম হচ্ছিল আর তার পা কাঁপছিল। তিনি শ্রী ঠাকুরকে প্রার্থনা করলেন, ঠাকুর, তুমি আমাকে এতটা উচ্চে তুলে দিয়েছ যে আশ্চর্য হয়ে আমার মাথা ঘোরাচ্ছে, কিন্তু আর আমি পারছি না, আমাকে নিষ্কৃতি দাও। তোমার সমস্ত শক্তি দিয়ে তাদের কাছে যাও, ওদের মনে হৃদয়ে ঢুকে ওদের জিহ্বায় তোমার স্পর্শ দান করো, যাতে তারা দয়া বিধান করেন। প্রায় ঘণ্টাখানেক পর শান্ত চোখে মিস্টার ব্রুস দরজা খুলে ভোলানাথদাকে ভেতরে যাওয়ার সংকেত দিলেন। মিস্টার ব্রুস দৃঢ় এবং নিষ্পত্তিমূলকভাবে বললেন, আমার সহকর্মীরা একমত যে আমরা স্বল্পকালের জন্য এটা পরীক্ষা করে দেখব। রমাশঙ্করকে হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে ছাড়তে একটা বয়ান লেখা হবে। সেখানে বা সেই আশ্রম প্রাঙ্গণে নজরবন্দি হয়ে থাকবে আর প্রতি সোমবার পাবনা পুলিশের কাছে হাজিরা দেবে। তার 6 সপ্তাহ পর এর সমীক্ষা করা যাবে ভবিষ্যৎ কর্মপন্থা সম্বন্ধে। ভোলানাথদা হেসে হেসে বললেন, ধন্যবাদ মহাশয়, আপনার সুদীর্ঘ জীবন ও সমৃদ্ধির জন্য আমি প্রতিদিন প্রার্থনা করব। ঠাকুরের আশীর্বাদ আপনার সাথে থাকবে। মিস্টার ব্রুস সচেতন করিয়ে দিলেন, আপনি রমাশঙ্করের উপস্থিতির জন্য দায়ী থাকবেন। আমি সাবধান করে দিচ্ছি, যদি রমাশঙ্কর পলায়ন করে তাহলে আইনের সব ভার আপনার মাথায় পড়বে। ভোলানাথদা বলছেন, আমি আনন্দের সাথে এটা গ্রহণ করছি। রমাশঙ্কর প্রকৃত অনুতপ্ত না হয়ে থাকলে ঠাকুর আমাকে তার জন্য আবেদন করতে পাঠাতেন না। মিস্টার ব্রুস দরজা পর্যন্ত তার সাথে আসলেন। আপনি যেমন নিষ্ঠা ও বাকপটুতার সাথে আপনার ঠাকুরের জন্য করলেন, ভবিষ্যতে আমার লোককে ওই রকম করতে প্রেরণ করব বলে আশা করছি বলেই মিস্টার ব্রুস হাসলেন। ভোলানাথদা বললেন, মহাশয়, তারা আপনাকে ভালোবাসুক, ওইটা সবচেয়ে বড় শক্তি। টাকা দিয়ে তা কেনা সম্ভব না, কোনো বাধা এর গতিরোধ করতে পারবে না, এমনকি দণ্ড সংহিতাও নয়। বহু তর্ক বিতর্ক আর লেখালেখির পর বিহার সরকার রমাশঙ্করকে ছাড়তে রাজি হলেন। এতে শর্ত থাকলো যে বাংলা পুলিশ যদি দায়িত্ব নেয় তাহলে বিহার পুলিশ ছাড়বে। তাই ভোলানাথদা পাটনা থেকে কলকাতা এসে বাংলার পুলিশের সাথে সাক্ষাৎ করলেন। বাংলায় এত কষ্ট করতে হলো না, কারণ ঠাকুর ও সৎসঙ্গ বিষয়ে তারা আগে থেকেই অবগত ছিলেন। বাংলায় বহু সমাজ বিরোধীকে সৎসঙ্গ সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার নজির ছিল। বাংলা সরকার ভোলানাথদার হাতে রমাশঙ্করকে সমর্পণ করতে বিহার সরকারকে সুপারিশ করল। পরিশেষে বিহার সরকার বাংলা সরকারের কথা অনুসারে রমাশঙ্করকে ছেড়ে দিতে রাজি হলো। এভাবে মিস্টার ব্রুসের সাথে সাক্ষাৎ করার 3 মাস পর রমাশঙ্করকে সৎসঙ্গের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হলো। কলকাতায় পৌঁছে ভোলানাথদা রমাশঙ্করের মুক্তির খবর টেলিগ্রাম করে শ্রী ঠাকুরকে জানান। ঠাকুর উত্তরে জানালেন, এক রাজকুমারের মতো সাজিয়ে নিয়ে এসো। ভোলানাথদা রমাশঙ্করকে নতুন বস্ত্র ও গলায় ফুলের মালা পরিয়ে শ্রী ঠাকুরের চরণে সমর্পণ করেন। ভোলানাথদা সৎসঙ্গ আশ্রম ফিরে আসলে ঠাকুর তাকে আলিঙ্গন করে আবেগের সাথে চুম্বন দিয়ে বললেন, দেখলেন তো ভোলানাথদা, আপনার কি অসম্ভব প্রতিভা। তার বিশ্বস্ত ভক্তের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকলেন। রমাশঙ্কর সিংহকে প্রতি সোমবার ভোলানাথদা পাবনা পুলিশের কাছে নিয়মিত হাজির করান।
বেশ কিছুদিন এভাবে চলার পর অধিকর্তাদের বিশ্বাস হলো যে তার পর্যবেক্ষণ আর দরকার নেই এবং রমাশঙ্কর সিংহ বিনা শর্তে খালাস হলেন। শ্রী ঠাকুরের পথপ্রদর্শনে রমাশঙ্কর শ্রমিক পরিচালনা বিষয়ে অন্তরাশী ও দক্ষ হয়ে উঠলেন আর এই বিষয়ে অভিজ্ঞ পরামর্শদাতা হতে পেরেছিলেন। অবশিষ্টকাল তিনি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক কর্মে ব্যাপৃত ছিলেন। আজকের ঠাকুরের এই মহাবিপ্লব বা বিপ্লবী কাহিনীটি এখানেই ইতি টানব। ইতি টানার আগে তথ্যসূত্রটা আমি একটু জানিয়ে দিই। শ্রী জগদীশ নারায়ণ, তার লেখা পুরুষোত্তম, 2 রে আর্চার হাউজারম্যান, ওশেন ইন এ টি কাপ, এখান থেকে তথ্যসূত্র নেওয়া। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আবার পরের ভিডিওতে দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।